পশ্চিম এশিয়ায় শান্তি ফিরতেই দিল্লির মাথায় হাত, পর্দার আড়ালে পাকিস্তানের অবিশ্বাস্য চাল। মুখ দেখাদেখি বন্ধ থেকেই গভীর বন্ধুত্ব, মাখো মেলানির রসায়নে তোলপাড় ইউরোপ। ট্রাম্প পেজেশকিয়ানের হাত মেলালো পাকিস্তান, বিশ্ব রাজনীতিতে ইমরান শাহবাজদের বড় চাল। বিশ্বকাপের নকআউটে সমীকরণ স্পষ্ট, রাউন্ড অফ 32 নিশ্চিত করল কারা? পুলিশের উপর সেনাবাহিনীর হামলা, এক বাহিনীর সাথে অন্য বাহিনীর সংঘাতে উত্তপ্ত জম্মু কাশ্মীর। দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে জট, ইসরায়েল লেবানন আলোচনা গড়ালো চতুর্থ দিনে। কয়েক ঘন্টার ব্যবধানে বিশ্বের 3 প্রান্তে শক্তিশালী ভূমিকম্প, বৈশ্বিক ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি। এবং হরমুজ প্রণালী নিয়ে ছিনিমিনি, খামখেয়ালির মাঝেই এবার নতুন বার্তা দিল ইরান। মোদির ইসরায়েল সফরের পর কপাল খুলল পাকিস্তানের, যেন ভারতের ভুলেই শান্তির টেবিলে বাজিমাত করল দেশটি। পশ্চিম এশিয়ার 107 দিন ব্যাপী এক বিধ্বংসী সংঘাতের পর বিশ্ব অর্থনীতি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেছে এক নিঃশব্দ কূটনৈতিক মহাকাব্য। মোদির ইসরায়েল সফরের পর কপাল খুলল পাকিস্তানের, যেন ভারতের ভুলেই শান্তির টেবিলে বাজিমাত করল দেশটি। পশ্চিম এশিয়ার 107 দিন ব্যাপী এক বিধ্বংসী সংঘাতের পর বিশ্ব অর্থনীতি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেছে এক নিঃশব্দ কূটনৈতিক মহাকাব্য। তবে এই নাটকের আসল চমক রণাঙ্গনে নয়, বরং দক্ষিণ এশিয়ার 2 চিরপ্রতিদ্বন্দ্বী নয়াদিল্লি ও ইসলামাবাদের ঘরে। এনডিটিভিতে প্রকাশিত ভারতীয় রাজনীতিক শশী থারুরের এক বিস্ফোরক নিবন্ধে উঠে এসেছে এই বদলে যাওয়া ভূরাজনীতির অন্তর্মহল। একদিকে কয়েক দশকের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে ভারতের এক পেশে ঝুঁকে পড়ার গল্প, অন্যদিকে পরাশক্তির বার্তাবাহক সেজে পাকিস্তানের বিশ্বমঞ্চে নাটকীয় উত্থান। ভারত কি তার দীর্ঘদিনের কূটনৈতিক মর্যাদা জেনেভার টেবিলে হারালো? আর পাকিস্তান কি সত্যি শান্তির দূত, নাকি কেবলই ওয়াশিংটনের এক পোষা পায়রা? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 60 দিনের শান্তি চুক্তির রূপরেখা তৈরি হলেও এই যুদ্ধ ভারতের কূটনীতিতে এক গভীর ক্ষত রেখে গেছে। দীর্ঘকাল ধরে ভারত মধ্যপ্রাচ্যে যে সুনিপুণ বহু জোট নীতি বজায় রেখেছিল, এবার তাতে চির ধরেছে। যুদ্ধের ঠিক আগে তেল আবিবে মোদির ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সেই নিরপেক্ষতায় বড় দাগ ফেলে। ফলে তেহরানের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে জেনেভার শান্তি আলোচনার মূল মঞ্চটি ভারতের হাতছাড়া হয়ে যায়। জেনেভার মর্যাদাপূর্ণ শান্তি আলোচনার টেবিলটি ভারত নিজের অজান্তেই তুলে দিয়েছে চিরশত্রু পাকিস্তানের হাতে। এদিকে এই শূন্যতার সুযোগে ইসলামাবাদ বিশ্বমঞ্চের স্বাধীন শান্তিদূত হিসেবে আত্মপ্রকাশের নাটকীয় চেষ্টা চালাচ্ছে। তবে তাদের নিরপেক্ষতার আসল গোমর ফাঁস হয়ে যায় ওয়াশিংটনে খসড়া করা একটি বিবৃতিতে অসাবধানতাবশত প্রধানমন্ত্রীর জন্য খসড়া শিরোনামটি থেকে যাওয়ায়। মূলত অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান কোনো নিরপেক্ষ সালিশকারী ছিল না। দেশটি ওয়াশিংটনের প্রতি চাটুকারিতা করে পরাশক্তির কৃপা পাওয়ার চেষ্টা করেছে বলে দাবি শশী থারুরের। আসলে এটি ছিল এক পরোক্ষ কূটনীতি। যুদ্ধ থেকে আমেরিকার সম্মানজনক পিছু হটার জন্য ইসলামাবাদ কেবল একটি বার্তাবাহক বা পোস্টম্যানের দায়িত্ব পালন করেছে। সাময়িক এই যুদ্ধবিরতি এবং তেলের বাজারে স্থিতিশীলতা বৈশ্বিক স্বস্তি ফেরালেও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির অঙ্কটা পাল্টে গেছে। একসময় যাদের একে অপরের মুখ দেখাদেখি বন্ধ ছিল, সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এখন হাত ধরে হাঁটছেন বন্ধুত্বের নতুন পথে। সব মান অভিমান আর রাজনৈতিক তিক্ততাকে পেছনে ফেলে ফ্রান্সের নতুন তীরবর্তী শহর আতিবেতে এখন তারা নতুন অধ্যায় শুরু করেছেন। একসময় যাদের একে অপরের মুখ দেখাদেখি বন্ধ ছিল, সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এখন হাত ধরে হাঁটছেন বন্ধুত্বের নতুন পথে। সব মান অভিমান আর রাজনৈতিক তিক্ততাকে পেছনে ফেলে ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর আতিবেতে এখন তারা নতুন অধ্যায় শুরু করেছেন। ঘটনাটি আবার প্রমাণ করল রাজনীতিতে শত্রুতা আর মিত্রতার হিসাবটা বড়ই অদ্ভুত।
2021 সালে দুই দেশের মধ্যে একটি কৌশলগত চুক্তি কার্যকর হয়। সেই চুক্তির মাধ্যমে ফ্রান্স ইতালির সম্পর্ককে ফ্রান্স জার্মানির সম্পর্কের সমপর্যায়ে উন্নীত করা হয়। সেই চুক্তির পর থেকে এটি দুই দেশের প্রথম কোনো আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডন। ইউরোপের রাজনীতির মাঠে মাখো মধ্যপন্থী আর মেলোনি কট্টর ডানপন্থী। স্বভাবতই তাদের চিন্তাধারায় আকাশ পাতাল তফাৎ। এতদিন নানা ইস্যুতে তাদের মধ্যে চলছে ঠান্ডা লড়াই, কিন্তু সময় বদলেছে। ভূমধ্যসাগর উপকূলের সেই মনোরম ভিলা আইলেনর-এ বসে তারা বলছেন, ইউরোপের প্রয়োজনে আমাদের একে অপরকে খুব প্রয়োজন। এই বৈঠকের মূল বিষয় হলো বিভেদ নয়, বরং সমন্বয়। দুই দেশ মিলে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং পারমাণবিক জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বড় চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। ইউক্রেনকে সহায়তা দেওয়া এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়েও থাকছে বিশেষ রোডম্যাপ। অভিবাসী নীতি বা ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের মতাদর্শ এখনো আলাদা, তবে তারা এখন বুঝতে পেরেছেন ব্যক্তিগত বা রাজনৈতিক দলাদলির চেয়ে দেশের স্বার্থ এবং ইউরোপের স্থিতিশীলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেলোনির দিক থেকে ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরির বিষয়টি মাখোকে কিছুটা আশ্বস্ত করেছে। এই বৈঠক শুধু দুটি দেশের সম্পর্ক নয়, বরং পুরো ইউরোপের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। রাজনীতিতে চিরশত্রু বা চিরবন্ধু বলে যে কিছুই নেই, ফ্রান্স ও ইতালির এই নতুন রসায়ন যেন তারই প্রমাণ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে মরিয়া পাকিস্তান, আর এতেই প্রশ্ন জাগে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি হলে কি লাভ পাকিস্তানের, যার কয়েক বছর আগেও একে অপরের ছায়া দেখলে গুলি ছুড়ত সেই যুক্তরাষ্ট্র এবং ইরান এখন আলোচনার টেবিলে, আর এই অসাধ্য সাধনে নেপথ্যে পাকিস্তান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে মরিয়া পাকিস্তান, আর এতেই প্রশ্ন জাগে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি হলে কি লাভ পাকিস্তানের। যারা কয়েক বছর আগেও একে অপরের ছায়া দেখলে গুলি ছুড়ত সেই যুক্তরাষ্ট্র এবং ইরান এখন আলোচনার টেবিলে, আর এই অসাধ্য সাধনের নেপথ্যে পাকিস্তান। সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে বলেন, আমার জীবনে দুজন খুব প্রিয় মানুষ, একজন আমার স্ত্রী, অন্যজন জেনারেল মুনির, তখন পুরো বিশ্ব অবাক হয়েছে। কিন্তু এই প্রশংসা আড়ালে লুকিয়ে আছে এক বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। এমনটাই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তানের জন্য এই মধ্যস্থতা অনেকটা অক্সিজেনের মতো। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেল ও গ্যাসের আকাশচুম্বী দামের চাপে ছিল পাকিস্তান। এই দুই দেশের মধ্যে শান্তি ফিরলে জ্বালানি আমদানি খরচ কমবে, যা সাধারণ মানুষের কাঁধ থেকে মূল্যস্ফীতির বোঝা কিছুটা কমাতে পারে। এক দশকের বেশি সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞায় আটকে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি আবার আলোর মুখ দেখতে পারে। এটি পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ গললে বেলুচিস্তান সীমান্ত দিয়ে আবার ব্যবসা বাণিজ্য চালু হতে পারে। এটি ওই অঞ্চলের দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিতে পারে। অর্থনীতিবিদদের মতে শুধু কূটনীতি দিয়ে একটি দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। 2001 সালে পাকিস্তান যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে অনেক সুবিধা পেয়েও নিজস্ব কাঠামোগত দুর্বলতা ও রপ্তানি খাতের অভাব দূর করতে পারেনি। এবারও যদি শুধু কূটনৈতিক সুনাম পাওয়ার পর দেশের অভ্যন্তরীণ সংস্কার না করা হয়, তবে সাধারণ মানুষের ভাগ্য বদলানো কঠিন। বিশ্লেষকদের মতে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় পাওয়ার প্লেয়ার হয়ে উঠেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। একদিকে ওয়াশিংটন, অন্যদিকে তেহরান। উভয় পক্ষের কাছেই নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করে তিনি এখন আন্তর্জাতিক মহলে এক নতুন প্রভাবশালী নাম। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে রাউন্ড অফ 32-এর সমীকরণ অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। টুর্নামেন্টের নতুন নিয়ম অনুযায়ী 48টি দলের মধ্যে 12টি গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং সেরা 8টি তৃতীয় স্থানধারী দল নিয়ে সাজানো হচ্ছে নকআউট পর্বের এই ঐতিহাসিক মঞ্চ।
বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে রাউন্ড অফ 32-এর সমীকরণ অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। টুর্নামেন্টের নতুন নিয়ম অনুযায়ী 48টি দলের মধ্যে 12টি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং সেরা 8টি তৃতীয় স্থানধারী দল নিয়ে সাজানো হচ্ছে নকআউট পর্বের এই ঐতিহাসিক মঞ্চ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বমঞ্চের 19টি পরাশক্তি দল ইতোমধ্যেই তাদের পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলেছে। এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের টানা আধিপত্য বজায় রেখে নকআউট নিশ্চিত করেছে হট ফেভারিট আর্জেন্টিনা ও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ক্রীড়া প্রতিবেদন অনুযায়ী স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে টানা 12টি বিশ্বকাপে গ্রুপ সেরা হওয়ার অনন্য রেকর্ড গড়েছে সেলেসাওরা। তাদের পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হিসেবে সরাসরি শেষ 32-এ জায়গা করে নিয়েছে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, সুইজারল্যান্ড, মরক্কো, জাপান, দক্ষিণ আফ্রিকা, কানাডা, আইভরি কোস্ট, অস্ট্রেলিয়া ও নরওয়ে। অন্যদিকে সমীকরণ আর ভাগ্যের জোরে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটের টিকিট কেটেছে ইকুয়েডর, সুইডেন এবং বসনিয়া ও হার্জেগোভিনা। এদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও এবং জর্ডান। বাকি থাকা 13টি পদের জন্য এখনো গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরে আগামী 28 জুন থেকে শুরু হতে যাচ্ছে নকআউট পর্বের আসল উত্তেজনা, যেখানে একটি মাত্র ভুল দলগুলোকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে। তাই প্রতিটি ম্যাচই এখন ফুটবল প্রেমীদের জন্য রূপ নেবে ফাইনালের উত্তেজনায়। ভারতের জম্মু কাশ্মীরের সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশের উপর রীতিমতো হামলা, এমনকি থানা পর্যন্ত ভাঙচুর চালিয়েছে ভারতের সেনাবাহিনী। এক বাহিনী আরেক বাহিনীর উপর এমন আক্রমণাত্মক হামলা চালিয়েছে, রীতিমতো অস্থির হয়ে উঠেছে গোটা জম্মু কাশ্মীর। ভারতের জম্মু কাশ্মীরের সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশের উপর রীতিমতো হামলা, এমনকি থানা পর্যন্ত ভাঙচুর চালিয়েছে ভারতের সেনাবাহিনী। এক বাহিনী আরেক বাহিনীর উপর এমন আক্রমণ নিয়ে রীতিমতো অস্থির গোটা জম্মু কাশ্মীর। ভারতীয় গণমাধ্যম জানায়, কিশতওয়াড়ের সরকারি আঞ্চলিক পরিবহন কর্মকর্তা সেনাবাহিনীর একটি যানবাহন জব্দ করে। সেই রাগ ক্ষোভ থেকে সেনাবাহিনীদের নিয়ে থানায় হামলা চালানো হয়। হামলার অভিযোগ থেকে জানা যায়, থানার মূল গেট লাগানো থাকায় সেনাবাহিনীর সদস্যরা লাঠি, লোহার রড এবং সরকারি অস্ত্রে সজ্জিত হয়ে সীমানা প্রাচীর টপকে জোর করে ভেতরে ঢোকে। এরপর পুলিশকে লক্ষ্য করে মারপিট করা হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, এমনকি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। এই ঘটনায় কর্নেল, মেজর সহ অন্তত 40 জনের নামে মামলা করা হয়েছে। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে তাদের উপর এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় হতবাক সেনা সদস্য। তারা বলছে, দোষীদের চিহ্নিত করে তাদের বিভাগীয় শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশের উপর হামলা, তাদের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা, গাড়ি, প্রধান ফটক ভাঙচুরের ঘটনা দিল্লি পর্যন্ত গড়িয়েছে। সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। জম্মু কাশ্মীরের কিশতওয়াড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা পরিস্থিতি। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা আংশিক প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। ফলে আমেরিকা মধ্যস্থতায় চলা ইসরায়েল লেবানন আলোচনার সময় আরও একদিন বাড়িয়ে 4র্থ দিন গড়িয়েছে। টাইমস অফ ইসরায়েল জানায়, শুক্রবার ওয়াশিংটনে আবারও বৈঠকে বসবে দুই পক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা আংশিক প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। ফলে আমেরিকার মধ্যস্থতায় চলা ইসরায়েল লেবানন আলোচনার সময় আরও একদিন বাড়িয়ে 4র্থ দিনে গড়িয়েছে। টাইমস অব ইসরায়েল জানায়, শুক্রবার ওয়াশিংটনে আবারও বৈঠকে বসবে দুই পক্ষ। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৈঠকের প্রথম 2 দিন আলোচনা কঠিন হলেও বৃহস্পতিবার কিছুটা অগ্রগতি হয়েছে।
ইসরায়েলের দূতাবাসের এক মুখপাত্র জানান, বৃহস্পতিবার পঞ্চম দফার তৃতীয় দিনের আলোচনা শেষ হলেও কোনো চুক্তি হয়নি। তবে উভয় পক্ষ শুক্রবার আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে। যদিও পঞ্চম দফার বৈঠকে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হবে এমন প্রত্যাশা ছিল আমেরিকার। সেই চুক্তির আওতায় দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকা থেকে ইসরায়েলি সেনা আংশিকভাবে সরিয়ে নেওয়া হবে, মোতায়েন করা হবে লেবাননের সেনাবাহিনী। বৈঠকে যেসব এলাকার এই দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা রয়েছে সেগুলোকে পাইলট জোন হিসেবে অভিহিত করা হয়েছে। তবে ইসরায়েলের একটি সূত্র জানায় এটি পুরোপুরি সেনা প্রত্যাহার নয়, কারণ আইডিএফ দক্ষিণ লেবাননে তাদের 6 মাইল গভীর বাফার জোন বজায় রাখবে। তারা শুধু সেই এলাকাগুলো ছাড়বে যেখানে হিজবুল্লাহর অবকাঠামো ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সীমান্তবর্তী অনেক গ্রাম ব্যবহার করে তাদের উপর হামলার পরিকল্পনা করত এবং কার্যকর হামলা চালাতো। তাই কিছু গ্রাম পুরোপুরি গুড়িয়ে দিয়েছে আইডিএফ। এদিকে আলোচনার পঞ্চম দফায় অংশ নিতে গিয়ে ইসরায়েল ও লেবানন উভয় পক্ষই গত সপ্তাহে ইরানের সঙ্গে আমেরিকার করা সমঝোতা নিয়ে ওয়াশিংটনের ওপর ক্ষুব্ধ ছিল, কারণ ওই সমঝোতায় লেবাননের যুদ্ধবিরতির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। লেবাননের দাবি, ওই সমঝোতার স্মারক তাদের সরাসরি আলোচনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তিকে দুর্বল করে দেয়। এ কারণে ইসরায়েল আলোচনায় কঠোর অবস্থান নেয় এবং খুব সীমিত এলাকা থেকে সেনা সরাতে রাজি হয়। অন্যদিকে লেবাননও আরো বড় পরিসরের সেনা প্রত্যাহারের প্রস্তাব দেয়। একদিনে কয়েক ঘন্টার ব্যবধানে বিশ্বের 3টি ভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। দক্ষিণ আমেরিকা থেকে পূর্ব এশিয়া, তারপর উত্তর আমেরিকা। পরপর কম্পনে নতুন করে আলোচনায় এসেছে বৈশ্বিক ভূমিকম্প ঝুঁকি। পাশাপাশি জনমনে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একদিনে কয়েক ঘন্টার ব্যবধানে বিশ্বের 3টি ভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। দক্ষিণ আমেরিকা থেকে পূর্ব এশিয়া, তারপর উত্তর আমেরিকা। পরপর কম্পনে নতুন করে আলোচনায় এসেছে বৈশ্বিক ভূমিকম্প ঝুঁকি। পাশাপাশি জনমনে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ভেনেজুয়েলায়। বুধবার দেশটির উত্তর অঞ্চলে মাত্র 1 মিনিটেরও কম ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারিভাবে এখন পর্যন্ত 235 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর আশঙ্কা এই সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক দফা আফটার শক পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। ভেনেজুয়েলার কয়েক ঘন্টা পরই শক্তিশালী কম্পন অনুভূত হয় জাপানের উত্তর পূর্ব উপকূলীয় অঞ্চলে। বিভিন্ন পর্যবেক্ষণ অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল 6.9 থেকে 7 এর কাছাকাছি। উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। একই দিনে কেঁপে ওঠে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াও। মেন্ডোসিনো কাউন্টির রেডউড ভ্যালি এলাকায় 5.6 মাত্রার ভূমিকম্পে কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় কিছু স্থাপনা, আর হাজারো মানুষ পড়েন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়। স্থানীয় কর্তৃপক্ষের মতে এটি ওই অঞ্চলের প্রায় 90 বছরের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। প্রশ্ন উঠেছে, তাহলে কি সব ভূমিকম্পের মধ্যে কোনো যোগসূত্র আছে? বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলা, জাপান ও ক্যালিফোর্নিয়া 3টি সক্রিয় টেকটনিক অঞ্চলে অবস্থিত। তাই স্বল্প সময়ের ব্যবধানে শক্তিশালী ভূমিকম্প ঘটলেও তাদের মধ্যে সরাসরি কারণগত সম্পর্কের কোনো প্রমাণ নেই। তবে আফটার শকের ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে ইরান বিশ্বকে যেন বাদর নাচ নাচাচ্ছে। কখনো খোলার ঘোষণা দিচ্ছে, কখনো নৌ চলাচল সীমিত করছে, আবার কখনো পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। তবে এবার কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে নতুন করে কঠোর অবস্থানে বার্তা দিয়েছে তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালী নিয়ে ইরান বিশ্বকে যেন বাদর নাচ নাচাচ্ছে। কখনো খোলার ঘোষণা দিচ্ছে, কখনো নৌ চলাচল সীমিত করছে, আবার কখনো পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। তবে এবার কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে নতুন করে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর নৌবাহিনী জানিয়েছে, কৌশলগত এই জলপথে চলাচলকারী সব জাহাজকে ইরান নির্ধারিত আনুষ্ঠানিক রুটই ব্যবহার করতে হবে। অন্য কোনো বিকল্প পথ ব্যবহারকে অগ্রহণযোগ্য ও বিপজ্জনক বলে সতর্ক করেছে বাহিনীটি।
সিএনবিসি এর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, নির্ধারিত রুটের বাইরে কোনো জাহাজ চলাচল অনুমোদিত নয়। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, নিয়ম না মানলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ ঘোষণা করেন, যুদ্ধপূর্ব অবস্থায় হরমুজ প্রণালীর প্রশাসনিক ব্যবস্থা আর ফিরে যাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনার পর থেকে জলপথটির নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে তেহরান। যদিও সাম্প্রতিক সমঝোতা অনুযায়ী 60 দিনের জন্য বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না, তবুও সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত সমন্বয় প্রক্রিয়া মেনে চলতে হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে এখন আরও সক্রিয় নিরাপত্তা ও প্রশাসনিক ভূমিকা নিতে যাচ্ছে ইরান। কুড়িগ্রামের রাজারহাটে টোকাই সেজে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক চোর। গতকাল দুপুরে নাজিম খান ইউনিয়নের বাছরা রায়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, কাগজ ও পলিথিন কুড়ানোর ছলে 2-3 জনের একটি দল সুযোগ বুঝে একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করে। বাড়ির মালিক টের পেয়ে চিৎকার করে সঙ্গীরা পালিয়ে যায়। একজন ধরা পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের আশঙ্কা, এই চক্রটি খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বড় ধরনের অপরাধ বা খুনের মতো ঘটনাও ঘটাতে পারত। দেশের 1.25 কোটি যুবককে সম্পদে পরিণত করতে মাদকের ভয়াল ছোবল থেকে তাদের মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির মোহাম্মদ জাহিদুল ইসলাম। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাবাজার এলাকায় উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এক র্যালি ও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে একটি বর্ণাঢ্য মাদক বিরোধী র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব সমাজের নৈতিক, আদর্শবান ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। সম্মানিত আমাদের বেগমগঞ্জ উপজেলার সংগ্রামী আমির আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি। আজকের এই বিশ্ব মাদক বিরোধী দিবসের বাংলাদেশে বর্তমানে প্রায় 1,25,00,000 যুবক রয়েছে। বেসরকারি হিসাব মোতাবেক আমরা মনে করি এই যুবকদের যদি 1,25,00,000 যুবকের 2.5 লক্ষ হাতকে যদি আমরা শক্তিশালী করতে চাই, তাহলে এবং এই হাতকে শক্তিশালী করে যদি সম্পদে রূপান্তর করতে চাই, তাহলে এই দেশকে মাদক মুক্ত করতে হবে। যশোরের মনিরামপুর উপজেলায় চালুয়াহাটি ইউনিয়নের বিএনপি আগামীকালের গুরুত্বপূর্ণ যৌথ সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সভা সফল করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় নেংরুহাট বাজারে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির সামনে থেকে নেতৃত্ব দেন তরুণ সমাজসেবক ও ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী মইনুল ইসলাম মঈন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। স্থানীয় কর্মী সমর্থকদের মতে, যুবদল নেতা মইনুল ইসলামের এই সময় উপযোগী উদ্যোগ বিএনপি সাংগঠনিকভাবে তৎপরতাকে এলাকায় আরো জোরদার করবে। রাজধানীর ভাটারা থানার 39 নম্বর ওয়ার্ডের নূরের চালা উচ্চ বিদ্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল 26শে জুন নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং সংগঠনটির চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সৌজন্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাড্ডা, রামপুরা ও ভাটারা থানা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
বাস্তবে তার জন্য চিকিৎসা সেবায় তাদের যে ভূমিকা, এটা তারা আরও জনদাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, ভাই যারা এসেছেন, ধৈর্যের সাথে আপনারা চিকিৎসা নিয়ে যাবেন। দর্শক, সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। পশ্চিম এশিয়ায় শান্তি ফিরতেই দিল্লির মাথায় হাত, পর্দার আড়ালে পাকিস্তানের অবিশ্বাস্য চাল। মুখ দেখাদেখি বন্ধ থেকেই গভীর বন্ধুত্ব, মাখো মেলানির রসায়নে তোলপাড় ইউরোপ। ট্রাম্প পেজেশকিয়ানের হাত মেলালো পাকিস্তান, বিশ্ব রাজনীতিতে ইমরান শাহবাজদের বড় চাল। বিশ্বকাপের নকআউটে সমীকরণ স্পষ্ট, রাউন্ড অফ 32 নিশ্চিত করল কারা? পুলিশের উপর সেনাবাহিনীর হামলা, এক বাহিনীর সাথে অন্য বাহিনীর সংঘাতে উত্তপ্ত জম্মু কাশ্মীর। দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে জট, ইসরায়েল লেবানন আলোচনা গড়ালো চতুর্থ দিনে। কয়েক ঘন্টার ব্যবধানে বিশ্বের 3 প্রান্তে শক্তিশালী ভূমিকম্প, বৈশ্বিক ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি। এবং হরমুজ প্রণালী নিয়ে ছিনিমিনি, খামখেয়ালির মাঝেই এবার নতুন বার্তা দিল ইরান।